আমি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবো। আগে তো দেখতাম যে চ্যানেল বন্ধ হতো, আগে আমার নামের আগে অনেক রকমের বিশেষণ হতো, সাহসী সাংবাদিক ইত্যাদি নাম কিছু। নতুন একটি ট্যাগ পেয়েছি, সেটি হলো দোসর। আমি একটা রেকর্ড দেখতে চাই যে আমার পক্ষে, আমি যে বাংলা ভিশনের নিউজ হেড ছিলাম, আমি আমার যোগ্যতায় ছিলাম একটা বেসরকারি টেলিভিশনে, আমাকে কেন চাকরিচ্যুত করা হলো, আমাকে কেন বিতাড়িত করা হলো, একটা ভয়েস রেজ করছে কিনা? আজকে যারা বড় বড় কথা বলছেন তারা আমার পক্ষে কখনো বলেছেন কিনা, কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, কিন্তু আমার পক্ষে একটা কণ্ঠ উচ্চারিত হয়নি। মোস্তফা ফিরোজ ভাই মানে আমাদের দীপু ভাইয়ের সঙ্গে আমার সরাসরি বেশ কয়েক বছর, এবং ওনার হাত ধরেই বাংলা ভিশনে আমি জয়েন করি 12 সালে প্রথমে, এবং ওনাকে বাংলা ভিশন থেকে কিন্তু বিদায় নিতে হয়েছে। বিদায় নিতে উনি বাধ্য হয়েছেন, ওনাকে বাধ্য করা হয়েছে। এটা অদৃশ্য জুজুর ভয় দেখিয়ে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের গণমাধ্যম থেকে যারা সাংবাদিকতা করতে চায়, স্বদেশপ্রেমী সাংবাদিকতা, তাদেরকে গণমাধ্যম থেকে ধীরে 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 বিদায় করার জন্যে যত ধরনের কৌশল অপকৌশল, যত ধরনের পরিকল্পনা, যত ধরনের যা কিছু আছে সব কিছু করা হয়েছে দীর্ঘ বছর ধরে। এইটুকুতে যারা বুঝেছেন বুঝেছেন, না বুঝলে না বুঝেন, কিন্তু ধরেন বুঝে বা না বুঝে লাভ কি বা ক্ষতি কী, তাই না? বা মিরাজ হোসেন গাজী বললো, মোস্তফা ফিরোজ বললো, মাসুদ কামাল বললো, তাতে কি হয়েছে, এরকম অনেকের কাছে মনে হতে পারে না? যত পণ্ডিত কি মিরাজ হোসেন গাজী একাই বুঝে নাকি অমুক তমুক? হ্যাঁ, মিরাজ হোসেন গাজীরা, মাসুদ কামাল, মোস্তফা ফিরোজরা অনেক কিছু বুঝে, যেটা হয়তো আপনারা কেউই বুঝেন না। আবার আপনারা যেটা বুঝেন সেটা হয়তো অন্যরা বুঝে না। কিন্তু যখন তথ্য প্রমাণ উপস্থাপন হবে আপনার চোখের সামনে, সেইটা যদি কেউ গুরুত্ব না দেন, তাহলে তার জন্য এটা হবে আত্মঘাতী। যদি তারা সংশ্লিষ্ট থাকেন, গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট যদি থাকেন আপনি, তাহলে এই খেসারত আপনাকেও দিতে হবে। যদি মোস্তফা ফিরোজদের মতো সাংবাদিক আক্ষেপ করতে হয় এত বছরের পরেও যে ওনার যখন বাংলা ভিশন থেকে ওনাকে বিদায় নিতে হয়, তখন কিন্তু কেউ ওনার পাশে দাঁড়িয়ে কথা বলেন নাই। কোনো রাজনৈতিক দল না, কোনো সিভিল সোসাইটি না, কোনো সাংবাদিক নেতা না, কোনো কেউ না, নেভার। এমনকি ওনার সাথে দেখা সাক্ষাৎ, কথা, ফেসবুক কমেন্ট, লাইক পর্যন্ত দিতে সাহস পেত না অনেকেই। এগুলো একটা জুজুর ভয় তৈরি করা হয়েছিল, যেগুলো এই 5 আগস্ট পরবর্তী গণমাধ্যমে আকস্মিকভাবে বিস্ময়কর যে পরিবর্তন, এটা কিন্তু এখনও আমলে নিচ্ছে না অনেকেই। এই যে 3 তারিখে, মে মাসের 3 তারিখে যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা, সেমিনার, সভা সমিতি হচ্ছে, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সভা সমাবেশ করছেন, একই গতানুগতিক, একই ধরনের আলোচনা, একই ধরনের সমস্যা, একই ধরনের বিষয়। এখন কথা হলো, আমি একা, তাই না? আমি তো গুরুত্বপূর্ণ কেউ না, আমি তো একেবারে বাংলাদেশের নাম করা কোনো ব্যক্তি, আমি সাধারণ একজন সংবাদকর্মী, সাংবাদিক। কিন্তু সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে আমি এমন কিছু রিপোর্ট করেছি যেই রিপোর্টগুলো গর্ব করার মতো, অহংকার করার মতো, একজন সাংবাদিক হিসেবে গণমাধ্যম কমিউনিটির জন্য গর্ব করার মতো। আপনি আজকে হয়তো আপনার রাজনৈতিক মতাদর্শের কারণে, আপনার যদিও নিরপেক্ষ এখন সাংবাদিকদের মধ্যে সবাই, তাই না, বেশিরভাগই আর কি, আওয়ামী লীগ বিএনপি বলতে তো সাংবাদিকদের মধ্যে এখন আর খুঁজে পাওয়া যায় নাই। নির্বাচনের পরে কেউ হওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা বড় শ্রেণী দাঁড়িয়েছে, আমরা কোনো দল করি না, আমরা নিরপেক্ষ, সাধারণ, ওই সাধারণ শিক্ষার্থীদের মতো অবস্থা আর কি হয়েছে। এরা কারা? এরা কারা? আমি আমার প্রোফাইলে আজকেও একটা পোস্ট দিয়েছি, বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ফলো আপ রিপোর্ট করার জন্য বাংলা ভিশন থেকে ক্যামেরা দেওয়া হয়নি। একজনও কি বুঝেন নাই? এটাতে কি বুঝাইতে চাইছি আমি আমার প্রোফাইলে পোস্ট করা হচ্ছে, তো এটা আমজনতার জন্য না, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মানুষদের জন্য। কেউ কি বুঝেন নাই? আরেকজন প্রকাশ্যে বললাম, এটা তো বলার কথার কথা না। আমার বাংলা ভিশনের প্রত্যেকটা সহকর্মী সবাই জানেন, জলের একেবারে স্বচ্ছ, বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের এই রিপোর্টটা আমি মিরাজ হোসেন গাজী নিজের গবেষণা, পরিকল্পনা, অনুসন্ধান বিষয় 14 বছর ধরে আমি এটা লালন করছি ভেতরে। এরপর সেই রিপোর্টটা নিজে তৈরি করে এরপর টেলিভিশনে প্রচার। আমার এটা টেলিভিশনের অ্যাসাইনমেন্টও না, টেলিভিশনের ডিউটিও না, কিছুই না। আমি আমার নিজের বিবেকের তাড়নায়, সাংবাদিকতার পেশাদারিত্বের তাড়নায় আমি নিজে এইটা রেডি করে, ফাইনালি যখন আমার পিটিসি দিতে হবে, গণভবনের সামনে যে পিটিসিটা দিলাম সেটা নিয়ে ক্যামেরা লাগবে, আমার অফিস কিন্তু ক্যামেরা দেয় না, সবাই জানে। ক্যামেরা চেয়েছি, ক্যামেরা দেওয়া হয় না। বেগম খালেদা জিয়ার এই রিপোর্ট কিন্তু ক্যামেরা, বাংলা ভিশন ক্যামেরা ব্যবহার করতে পারে। আমি আমার ফোন দিয়ে যাই, ফোনটা দিয়ে আমি এই ফোনটা দিয়ে রেখে দিয়েছি, ফোনটা, এই স্যামসাং এই ফোনটা দিয়ে পিটিসি ধারণ করে এরপর টেলিভিশনে প্রচার করেছি। তারপর সারা দেশের সবাই প্রচার করলেন। তার মানে ওইটা তো রিপোর্ট, গুরুত্বপূর্ণ রিপোর্ট, তাই না?
মিরাজ হোসেন গাজী নভেম্বর মাসের 23 তারিখে করার আগে এই 4 মাস কেন একজনও করলেন না কোনো গণমাধ্যমের বন্ধু? আমার নিজের কোনো চাওয়া পাওয়া নাই, সেটা এতদিনে মানুষ বুঝছেন, যারা বোঝার তারা বুঝছেন। নাহলে আমি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করে এই যুদ্ধ করতাম না। আমি আমার পেশাদারিত্বের জায়গা থেকে, বিবেকের তাড়না থেকে আমি আমার কাজটুকু করছি। মোস্তফা ফিরোজরা যেই টেলিভিশনে থাকতে পারবে না বা যেইখানে তারা সাংবাদিকতা করতে পারবে না, ওই গণমাধ্যম কারা নিয়ন্ত্রণ করছে? এখন ফেসবুকে যারা প্রতিদিন সকাল বিকাল তারেক রহমানের বা প্রধানমন্ত্রীর কমেন্ট করেন, তারা তারেক রহমান দেশে যেন আসতে না পারে এই জন্যে রিপোর্টের করা বলেন, আলোচনা করা বলেন, যে কোনোভাবে তাদের পলিসি তারা ঠিকই বাস্তবায়ন করার জন্য জানপরণ দিয়ে খেটেছে। নির্বাচনের আগের রাত পর্যন্ত তারা চেষ্টা করেছিল। এই তথ্যপত্রগুলো ধরেন আমি আমার জায়গা থেকে তুলে ধরছি, প্রমাণগুলো তো দিচ্ছি। তারপরে যদি কেউ আমলে না নেন সেটি তাদের বিষয়। আমি আমার দায়িত্বটুকু পালন করছি, এইটুকু বলতে পারবো। কিন্তু মোস্তফা ফিরোজরা, মাসুদ কামালরা এই আক্ষেপ করবেন, এই লজ্জা, এই ব্যর্থতা রাষ্ট্রের, সরকারের, রাজনৈতিক দলগুলোর। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব ছিল, স্বদেশপ্রেমী সাংবাদিক বা স্বদেশপ্রেমীরা আছেন কিনা বা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী লোকজন আছে কিনা, কিন্তু একটা নিরপেক্ষ শ্রেণী বের হয়েছে 5 আগস্টের পরে, যারা 85 থেকে 90% বা এগুলো বলি, এগুলো কানে দিয়েন, না দিলে কিছু করার নাই। তারা হলো নিরপেক্ষ, কিন্তু তারেক রহমান বিদ্বেষী। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।